আজ আমরা যে গল্পটি দেখতে যাচ্ছি, গল্পটি হলো কোনো একদিন কোনো এক লোকের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। চলো তাহলে গল্পটি আমাকে দিয়েই বলা যাক। এদিকে একটানা 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি ছাড়ানোর কোনো নামগন্ধই নেই। আর আমার এখন শ্বশুরবাড়ি যাওয়ার একটু তাড়া হয়েছে। কতদিন বাদে শ্বশুরবাড়ি যাচ্ছি, তাও আবার বৃষ্টির সময়। এদিকে কাজটাও শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। বাজারে এসে দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখন শুধু মিষ্টির দোকানটাই খোলা ছিল, তাও সে নাকি আবার বন্ধ করে দেবে। তাই তার দোকান থেকে তাড়াহুড়ো করে 1 কেজি মিষ্টি নিয়ে আসলাম। এদিকে সামনে দেখছি একজন মাছ নিয়ে বসে আছে। যাই, তার কাছ থেকে একটা বড় দেখে মাছ নিয়ে যায়। খালি খালি তো আর যাওয়া যায় না। আমি আর দেরি করলাম না, এদিকে বৃষ্টিটাও যেন এঁটে আসছে। তাই তাড়াতাড়ি মাছের দোকানে গিয়ে বড় একটা ইলিশ মাছ নিলাম। নিয়ে আমি রওনা দিলাম। বাজারের ভিতর থেকে বের হয়ে আমি একটি চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। এখানে দাঁড়ালে অটোরিকশা, ভ্যান কিছু একটা পাওয়া যাবে। আর এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে বৃষ্টিও যেন ততই বাড়ছে। বৃষ্টি বেড়েই চলেছে। আমি এখানে এক মনে দাঁড়িয়ে আছি। এদিক ওদিক কিছু সময় তাকালাম, কোনো কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করেই দোকানের মধ্যে বসে থাকা কাকুটি আমাকে বলে উঠল, এই যে ভাইপো, শুনছো? কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো। কোনো কারোর জন্য অপেক্ষা করছো নাকি? না কাকু, আমি একটু এই পাশের গ্রামেই নলডাঙ্গা গ্রামে যাব, তাই দাঁড়িয়ে আছি। যদি একটা ভ্যান রিক্সা কিছু পাই তাই আর কি। ও, তা এই ব্যাপার, তুমি নলডাঙ্গা গ্রামে যাবে? তাই এখন তো ঝড় বাদলার দিন, দেখছো না ভ্যান রিক্সা কিছুই নেই। এখন আমিও তো দোকানটা এখনই বন্ধ করে দেব, দিয়ে বাড়ি চলে যাব। দেখছো না বাজার ঘাটে কোনো লোকজন নেই। একটানা 3 দিন বৃষ্টি হচ্ছে, কেউ কেউ তো বাড়ি থেকেই বের হচ্ছে না। এখন তোমাকে একটা কথা বলি, নলডাঙ্গা গ্রাম তো বেশি দূরে নয়, তুমি হাঁটতে হাঁটতে চলে যাও, বেশি সময় তো লাগবে না। তা কার বাড়িতে যাবে শুনি? এই একটু শ্বশুর বাড়িতে যাব, বউটা ওখানে রয়েছে এই 2-3 দিন হতে গেল। এদিকে বৃষ্টিটাও কমছে না, অফিসে অনেক কাজ ছিল, তাই সেরে আসতে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা বাবু, তুমি তাহলে এক কাজ করো, তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি হাঁটা শুরু করো। এখন তুমি ভ্যান গাড়ি রিক্সা কিছুই পাবে না। এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময়টা নষ্ট করছো। যাও হাঁটা শুরু করো। দোকানের লোকটির কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। এখান থেকে যদি আমি হেঁটে যেতে থাকি তাহলে আমার 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে বৃষ্টিটাও যেন আবার ঝেঁপে আসছে, রাতটা গভীর হচ্ছে। কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। আর কোনো কিছু না ভেবেই আমি সোজা হাঁটা শুরু করলাম, যা হয় হবে। অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, পোকামাকড়ও দেখা যাচ্ছে না। এদিকে আবার এই রাস্তাটা পেরুলেই আবার কাঁচা রাস্তা, সেখানে কী অবস্থা কে জানে। বৃষ্টি তো হয়েই চলেছে। আমি পিচ রাস্তা থেকে একটু পরেই কাঁচা রাস্তায় নেমে গেলাম। কাঁচা রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, আর ঠিক তখনই আমার মনে হলো আমার পিছু পিছু কেউ একজন আসছে। আমি ওখানেই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পিছনে ফিরে দেখলাম, কিন্তু আমি পিছনে কাউকেই দেখতে পেলাম না। একা একা হাঁটছি তো, এই জন্য মনে হয় মনের মধ্যে এমন হচ্ছে। যাই, অনেকটা পথ যেতে হবে, আর দাঁড়ালে হবে না। পিছনে না তাকিয়ে সোজা টান পায়ে হেঁটে যাই। আমি আর কিছু না ভেবেই এই কথাটি বলেই হাঁটা শুরু করলাম। এদিকে বৃষ্টিটা যেন বেড়েই চলেছে। আকাশে মেঘেদের গর্জন, কখনো কখনো আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আবার আমার মনে হলো আমার পিছু পিছু কেউ একজন হাঁটছে, কিন্তু আমি এবার পিছনে ফিরে আর তাকালাম না। আমি সোজা হেঁটে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আমি ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার?
কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু এই ফাঁকা জায়গায় কোনো বাড়িঘরও দেখছি না, দিকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বিষয়টা তো বেশি ভালো মনে হচ্ছে না। দেখি কেউ আবার বিপদে পড়লো না তো। যাই, সামনের দিকে এগিয়ে যায়। আমি এই কথা বলেই সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে যতই এগোচ্ছি কান্নার আওয়াজটা ততই গাঢ় হতে লাগলো। আমার বুঝতে আর বাকি রইল না যে আমার এই সামনের দিকেই কেউ একজন কান্না করছে। আমি হেঁটেই চলেছি। এদিকে কিছু দূর আসতেই কবরস্থানের সোজা এসে আমি পুরো ঘাবড়ে গেলাম। কবরস্থানের পাশেই গাছের নিচে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশটিকে দেখে আমি অবশ্যই একটু ঘাবড়ে গেলাম, কারণ সেখানে কোনো মানুষজন নেই, শুধু লাশটিই পড়ে আছে। হঠাৎ করে দেখলাম লাশটি ঘুরে গেল। হালকা একটা বাতাস আসলো, বাতাসে লাশটির মুখ থেকে কাপড়টা সরে গেল। কিন্তু এবার যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লাশটির মাথা নেই, শুধু ধরটাই পড়ে আছে। এদিকে লাশটির পাশে একটি সাদা কাপড়ে মোড়ানো একটি লোক এসে দাঁড়ালো, কিন্তু লোকটির মাথার দিকে তাকিয়ে দেখি লোকটিরও মাথা নেই। এটা দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি এখন কিছুই বুঝতে পারছি না, আমি এখন কি করব। ভয়ে আমার হাত পা অসাড় হয়ে আসছে। হঠাৎ করেই আমি খেয়াল করলাম আমার পা যেন কিছু চেপে ধরেছে। আমি নিজের দিকে তাকাতে দেখতে পেলাম একটি কাটা হাত আমার পাটা চেপে ধরেছে। আমি তাড়াতাড়ি পাটা ঝাড়া দিয়ে পা হাতটাকে ধরে সরিয়ে দিয়েই আমি সেখানে আর না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে আমি একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আমার যে আর দৌড়ানোর শক্তি নেই। হঠাৎ করে দেখলাম আমার গায়ে একটি লাইটের আলো পড়লো। আমি পিছনে ফিরে দেখতে পেলাম একটি মুরব্বী লোক এই দিকেই হেঁটে আসছে। তাকে দেখে যেন আমার ধরে প্রাণটা ফিরে পেলাম। আমি কিছু বলার আগেই লোকটি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, এই ব্যাপার বাবা, এত রাতে এই ঝড় বৃষ্টি মাথায় এই পথ দিয়ে তুমি কোথায় চললে? লোকটির কথার উত্তর দেওয়ার মতো আমার মুখের ভাষায় যেন বের হচ্ছিল না। তারপর লোকটি আবারও বলে উঠল, এই ব্যাপার বাবা, মনে হচ্ছে তুমি খুবই ভয় পেয়ে আছো। ওই গোরস্থানের ওখান থেকে তুমি কিছু দেখেছো নাকি? লোকটির কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, আর লোকটিকে সেসব কথা খুলে বললাম। তারপর লোকটি বলল, আর তুমি আজকে খুব বাঁচা বেঁচে গেছো। ওই কবরস্থানের পাশে রাতের বেলায় কেউ যেতে পারে না। ওই কাটা হাটটি সবাইকে ধরে নিয়ে যায়। তোমার কপাল ভালো ছিল, তাই তুমি বেঁচে ফিরেছো। চলো, এখন আর কথা না বাড়িয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তুমি তো ভিজে চপচপ হয়ে গেছো। আমি আর কোনো কথা না বলেই লোকটির সঙ্গে হাঁটতে শুরু করলাম। শোন রে বাবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুই তাহলে আর চলে যা এখান থেকে। আর তো বেশি দূরে নয়, ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। আমার তো যাওয়ার সময় হয়ে গেল, আমি তাহলে আসি রে। আর শোন, আর কখনো রাতের বেলায় ওই কবরস্থানের পাশে যেন যাস না।
আমি গেলুম। আমার কোনো কথা বলার আগেই লোকটি দেখলাম হাওয়াতে মিলিয়ে গেল। আমার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না।